ইউএসএইড নিয়ে লাগাতার যখন আমরা ভিডিও বানাচ্ছিলাম, আপনারা অনেকেই আমাদের ক্রেডিবিলিটি নিয়ে অনেক প্রশ্নচিহ্ন তুলেছিলেন। কিন্তু আজ ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন, তখন হয়তো আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদ থেকে সরিয়ে দেওয়া আসলে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এবং এটি একা জো বাইডেন কিংবা জর্জ সরোস করেননি, এর পিছনে একটা অনেক বড় র্যাকেট ছিল। সেই র্যাকেটের সন্ধান আমি একের পর এক আপনাদের সামনে এর আগেও নিয়ে এসেছি। আজকেও এমন কিছু তথ্য আপনাদের সামনে বলবো যা হয়তো আপনাদের শুনে হয়তো ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করুন এই তথ্যগুলো বর্তমান সময়ে এক্সিস্ট করে। এখন সব থেকে বড় প্রশ্ন, এই যে ইলন মাস্ক যে টুইট করেছেন সেখানে $29 মিলিয়ন একটি সন্ধান পাওয়া গেছে, যা নাকি বাংলাদেশ সরকারকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। অন্তত এই রকম ব্যাখ্যাই বাংলাদেশের মিডিয়ারা করছে। কিন্তু বিশ্বাস করুন, $29 মিলিয়ন একটা নিমিত্ত মাত্র। আসলে শেখ হাসিনাকে সরানোর পিছনে কয়েক হাজার কোটি টাকা ব্যবহার করা হয়েছে, যার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন, যা কিন্তু ইউনূস সরকার করার সাহসটা এখন অবধি দেখাতে পারেননি। কারণ এই মোহাম্মদ ইউনূস সরকার আসলে এই ষড়যন্ত্রের অন্যতম বড় শরিক। যখন ভারত সরকার সরাসরি বলেছেন আমরা তদন্ত করতে চাই, কারণ আমাদের মতো বৃহত্তম গণতান্ত্রিক একটা দেশের সরকার পরিবর্তন কারা করতে চাইছেন, কোন বিদেশি শক্তি এর পিছনে ইনভলভ আছে এবং কোন বিদেশি শক্তিকে ইনভলভ করার পিছনে আমাদের অন্তর্বর্তীকালীন যে এই যে দেশ, এই দেশের একাধিক রাজনৈতিক দল যুক্ত আছে, আমরা তদন্ত করে দেখতে চাই। তাহলে এই দুধ আলাদা জল আলাদা হয়ে যাবে। কারণ সাধারণ মানুষ আসল সত্যটা জানার জন্য উদ্গ্রীব এবং তারা ডিজার্ভ করেন। কারণ ইলেকশন কখনোই বিদেশি টাকা দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। কিন্তু বাংলাদেশ সরকার এই সম্পূর্ণ ইস্যুতে সম্পূর্ণ ভিন্ন একটা মেরুতে কিন্তু অবস্থান করছেন। তারা কিন্তু ইউএসএইড এর এই তত্ত্বকে পাত্তাই দিতে চাইছিলেন না প্রথমে। এরপরেই এলো $29 মিলিয়ন কথা, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলছেন এমন একটি কোম্পানিতে এই টাকা ইনভেস্ট করা হয়েছে, সেই কোম্পানির কর্মচারীর সংখ্যা মাত্র 2 জন, এবং সেই কর্মচারী যাদের হয়ে কাজ করেন তারা অত্যন্ত প্রভাবশালী কোনো ব্যক্তি হতে পারেন। এবার প্রশ্ন হলো এই টাকা কোথায় গেছে, কিভাবে গেছে, এবং শেখ হাসিনাকে সরানোর পিছনে ঠিক কিভাবে চক্রান্ত করা হয়েছে এবং কারা এই চক্রান্তের মূল পান্ডা। আজকে ভিডিওতে আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য এ বিষয়ে জানাতে চাই। দেখুন, প্রথমে চক্রান্তটা কিভাবে করা হয়েছে আমি একটু সামারাইজড করে আপনাদের বলে দিচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিও 10 মিনিটের বেশি হবে না, কারণ 10 মিনিটের মধ্যে এই চক্রান্তের প্ল্যানিং আপনাদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। এই ইউএসএইডটা কি? ইউএসএইড হলো বিপুল পরিমাণ টাকা লগ্নি, যেই টাকা লগ্নি করে আমেরিকা যুক্তরাষ্ট্র নিজের পছন্দের মতো সরকার একের পর এক দেশে বসাতে চাইতো, কিন্তু এটি কোনো সরকারি সংস্থা দ্বারা করা হতো না। এই সময় তারা একটি নিউট্রাল একটি সংস্থা ফর্ম করে। এই নিউট্রাল যে সংস্থা ফর্ম করা হয়েছিল তার আক্ষরিক কোড হলো IRI। এই IRI এর সম্পূর্ণ তথ্য পাওয়া যায় গ্রেভ জোন নামক একটি জার্নালে, যারা ধারাবাহিকভাবে এই ইউএসএইড নিয়ে তদারকি করে বিভিন্ন ডকুমেন্ট কিন্তু লিক করে। গ্রেভ জোন হেডিং করে এই যে পার্টিকুলারলি ইউএসএইড, এই ইউএসএইড সংক্রান্ত লিকড ফাইল এক্সপোজড ইউএস গভর্নমেন্ট প্লট টু ডিস্টেবিলাইজড বাংলাদেশ গভর্নমেন্ট। অর্থাৎ আন্তর্জাতিক স্তরের এই ধরনের জার্নাল সর্বপ্রথম 10 দিন আগে এই ধরনের খবর আমাদের সামনে কিন্তু নিয়ে আসে। এই গ্রেভ জোন যদি পড়েন তাহলে দেখতে পাবেন আরো একটি সংস্থার কথা উল্লেখ আছে। এই সংস্থার নাম হলো IRI। এই IRI কে প্রতিষ্ঠা করেছিলেন CIA ডিরেক্টর উইলিয়াম ক্যাসেরি। প্রায় 40 বছর আগে এই ধরনের সংস্থা কিন্তু তৈরি হয়েছিল। তারা বলছেন CIA যে ধরনের সরকারের বিরুদ্ধে অপারেশন চালাতে চাইতো, সেই সরকারকে বাইরে দিয়ে বিভিন্ন উপায়ে এই IRI সংস্থাটি বদলে ফেলার চক্রান্ত করত। অর্থাৎ বকলমে CIA মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা, গোয়েন্দা সংস্থা যা চাইতো তাই কিন্তু ব্যাটেল ফিল্ডে গিয়ে গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটিতে IRI কিন্তু এটাকে করত। এই IRI সংস্থাই কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পিছনে বদলে দেওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আরো একটা সংগঠনের কথা আমরা জানতে পারি। এই সংগঠনের পুরো কথা হলো NED, ফুল ফর্ম হলো ন্যাশনাল এন্ডাউনমেন্ট ফর ডেমোক্রেসি। এটি একটি আমেরিকান সংস্থা। এই NEDর অধীনে আরো 4টে সংস্থা আছে। এই 4টে সংস্থার মধ্যে 2টো সংস্থা আমেরিকার সবথেকে বৃহত্তম দল রিপাবলিক পার্টি, এবং বাকি 2টো সংস্থা ডেমোক্রেটরা কিন্তু ইউজ করে। যখন যে ক্ষমতায় থাকে
তারা সেই সংস্থাকে ব্যবহার করে, অর্থাৎ সেই সংস্থাকে ব্যবহার করে অন্য দেশের সরকার বদলের জন্য তারা কিন্তু চেষ্টা করে। ফলে আপনারা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ একটা আমেরিকা যুক্তরাষ্ট্রের পলিসি এবং সরকার নির্ধারিত পলিসি। বকলমে আনফরচুনেটলি তারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। কিন্তু 2004 সালে যদি আপনার গার্ডিয়ানের একটা রিপোর্ট দেখেন তাহলে দেখবেন গার্ডিয়ান একটা নিউজ করে যেখানে তারা বলে এই ইউএসএইডের চক্রান্তে কিয়েভের সরকার অব্দি বদলে গেছে, এবং গার্ডিয়ান এখন বলছে কিয়েভ মডেল হুবহু ফলো করা হয়েছে বাংলাদেশের সরকার বদলের জন্য। অর্থাৎ এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু আমেরিকা এর আগেও করেছে। ফলে আপনারা রাতারাতি কেউ ভাববেন না শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া আমেরিকার নতুন কোনো ষড়যন্ত্র। এই ধরনের ষড়যন্ত্র বিশ্ব মানচিত্রে আমেরিকা যুগের পর যুগ কিন্তু করে এসছে। আনফরচুনেটলি এবার শেখ হাসিনা যেহেতু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে আমেরিকার শর্তে রাজি হয়নি, তার জন্য কিন্তু তারা এই ধরনের অ্যাক্টিভিটি করে। এই আইআরআই কখন ডিসাইড করে তারা শেখ হাসিনাকে সরাতে চান? এক্ষেত্রে 2018 সালের একটা ঘটনার কথা উঠে আসে। 2018 সালে রাস্তায় একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় সরকার বিরোধী একাধিক ছাত্রনেতা, একাধিক বিরোধী পক্ষ শেখ হাসিনা বিরোধী কিছু মুভমেন্ট চালু করে। তখনই কিন্তু এই ধরনের আমেরিকার ধুরন্ধর সংস্থাটি বুঝে যায় শেখ হাসিনার বিপক্ষে যদি এই ধরনের আন্দোলন সংগঠিত করা যায় তাহলে হয়তো শেখ হাসিনাকে সরানো যায়। কিন্তু শেখ হাসিনাকে সরানোর জন্য প্রয়োজন বিরোধী একটা দল। সেই দলটিকে বাংলাদেশের বিএনপি। কিন্তু বিএনপি যে ধরনের রোল মডেলে কাজ করে সেই ধরনের কাজ করে শেখ হাসিনাকে সরানো যাবে না। কারণ শেখ হাসিনার প্রতি আপামর মানুষের একটা ভরসা জায়গা তৈরি হয়েছে। যদি নির্বাচনটা আপনি ধরেন যে শেখ হাসিনার দল অসৎ পথে যেতে, তা সত্ত্বেও আপনাকে মানতে হবে আওয়ামী লীগের কিন্তু নির্দিষ্ট সংখ্যক কোর ভোটার আছে। আর সব থেকে বড় সমস্যা এখানে আমেরিকা ফেস করে যে শেখ হাসিনার একটা আন্তর্জাতিক বেস আছে। সেই বেসে চীন আছে, সেই বেসে ভারতের মতো প্রভাবশালী কিন্তু দল আছে। অর্থাৎ শেখ হাসিনার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স অনেকের থেকে অনেক বেশি। তাই মোহাম্মদ ইউনেস এবং কোট আনকোট নোবেল জয়ী একজনকে যদি এই ক্ষমতার মাথায় বসানো হয় তাহলে তিনি শেখ হাসিনাকে রিপ্লেস করতে পারবেন, এই ধারণা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র প্রথম পোষণ করেছিলেন। অর্থাৎ বিএনপি কখনো শেখ হাসিনার আওয়ামী লীগের বিপক্ষে অ্যাক্টিভ মুভমেন্ট করতে পারবে না, তা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্ররা বুঝে যায়। পরবর্তীকালে অর্থাৎ 2018 সালের পরবর্তী ধাপে 2019 সালে আইআরআই এই ধরনের সংস্থা বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করতে শুরু করে। প্রসঙ্গত আইআরআই এই ধরনের যে সংস্থার কথা আমি বারবার বলছি, এই সংস্থার পুরো কথা হলো ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। তারা কিন্তু 2003 সালে বাংলাদেশে এসেছিল এনজিও হিসাবে কাজ করার জন্য। এই 2003 থেকে 2019 অর্থাৎ 16 বছর ধরে তারা আস্তে 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 হাসিনার বিপক্ষে ক্যাম্পেনিং করার জন্য প্রয়োজনীয় শক্তি কিন্তু মজুত করে, এবং জো বাইডেনের এবং আমেরিকার যে জর্জ সরোজ, ধনকুবের জর্জ সরোজের সহায়তায় এবার তারা হাসিনা বিরোধী আন্দোলনের শেষ ধাপটিকে শুরু করে। যখন তারা বুঝলো বিএনপি তাদের আর কোনো কাজে লাগবে না, তখন তারা বেসলাইন অ্যাসেসমেন্ট শুরু করে। এই বেসলাইন অ্যাসেসমেন্ট প্রধানত দুটি ভাগে হয়েছিল। একটি ভাগে তারা ইন্টারভিউ নিয়েছিলেন। তথ্য বলছে মানে গ্রেভ জোনে তথ্য বলছে তারা 48টি গ্রুপ ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট করেন এবং 13 জন ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের ইন্টারভিউ নেন যারা হাসিনা বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে অপারেট করতে পারবেন। অন্য ধাপে তারা বিভিন্ন জায়গায় কি ইনফরমারকে নিযুক্ত করেন। গ্রেভজন বলছে এই বিপুল পরিমাণ অর্থলগ্নিতে 304 জন কি ইনফরমারকে তারা নিজেদের দলে নিয়ে এসেছিলেন, এবং সব মিলিয়ে সামগ্রিকভাবে 170 জনের নাম তারা নথিভুক্ত করেছিলেন যারা এই হাসিনা বিরোধী আন্দোলনের প্রধান মুখ হয়ে ওঠেন। ভাবতে পারেন ছাত্রদেরকে দেখে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন, হাজার হাজার ছাত্ররা এই আন্দোলনে সামিল হন শুধুমাত্র কোটা আন্দোলনের নামে ভাওতাবাজি দিয়ে শেখ হাসিনাকে সরানোর চক্রান্ত হয়তো সেই সকল সাধারণ ছাত্রছাত্রী বা সেই সকল সাধারণ বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারেনি। আজকে ডোনাল্ড ট্রাম্প আসার পর এই ধরনের নথি যখন এক্সপোজড হচ্ছে এবং গ্রেভ জোনের মতো যখন আন্তর্জাতিক স্তরের ইনভেস্টিগেশন জার্নালিজম যারা করেন তারা যখন এক্সপোজ করছেন, তখন হয়তো সাধারণ মানুষের ঘুম ভাঙছে। অর্থাৎ এই 170 জন মানুষকে তারা দিনের পর দিন বিভিন্ন উপায়ে ফান্ডিং করতে শুরু করেন, এবং তারা একটা ছুতো খোঁজেন যে ছুতোতে তারা বড় কোনো দাও মারতে পারে সরকারের বিপক্ষে।
এই সময় কোটা নামক একটি আন্দোলনকে কেন্দ্র করে তারা সমস্ত ধরনের রাজনৈতিক দল, আইএসআই, গ্রাউন্ড লেভেল বেসলাইন অ্যাসেসমেন্ট যারা করেছিলেন, কি ইনফরমার, সকলকে এককাট্টা করে সেই কোটা বিরোধী আন্দোলনকে হাসিনা বিরোধী আন্দোলনে বদলে ফেলেন। এবার প্রশ্ন হলো, এই সময় একাধিক এনজিও কাজ করেছে, শুধু এনজিও নয়, বিভিন্ন সমাজকর্মী, বিদেশ থেকে বসে থাকা একাধিক ইউটিউবার, সমাজের বুদ্ধিজীবী মহল, বিভিন্ন র্যাপ গায়ক, তারা সকলে কিন্তু এই বৃহত্তম চক্রান্তের একটা পার্ট। এগুলো আমার কথা নয়, আপনারা গ্রেভ জোন সার্চ করে এই জার্নাল পড়ে নিতে পারেন। তারা কোন কোন বুদ্ধিজীবী এ বিষয়ে সুযোগ সুবিধা লাভ করেছে সেই লিস্টটাও হয়তো প্রকাশ করে দিয়েছে। সেই লিস্ট নিয়ে আমি একটি ভিডিও পরবর্তীকালে বানাবো, যদি আপনারা চান। আপনারা কমেন্টে জানালে আমি এই বিষয়ে আরো ডিটেলিং এ ভিডিও বানাবো। তাহলে দেখবেন বিদেশে বসে থাকা একাধিক ইউটিউবার কিভাবে এই ষড়যন্ত্র করে মানুষকে দিনের পর দিন উস্কে গেছেন। ইতিহাসকে বদলে দেওয়ার নাম করে তারা আসলে বিদেশি শক্তির যে চাওয়া, সেই চাওয়াগুলো বাংলাদেশের রাজনীতিতে পূরণ করার চেষ্টা করে যাচ্ছেন, আর আপনারা এখনো হয়তো জেগে জেগে ঘুমিয়ে যাচ্ছেন। এবার এই $29 মিলিয়ন কোথায় গেছে? দেখুন, এখানে প্রাথমিকভাবে 3টে এনজিওর কথা কিন্তু উঠে এসছে, এবং এই 3টে এনজিওর যে মালিক তাদের কথা কিন্তু আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই। প্রথম যে নামটি উঠে এসছে তার নাম হলো অ্যাডভোকেট আদিদুর রহমান। তার একটি অধিকার নামক একটা এনজিও আছে, যারা সমাজের বিভিন্ন রকম কর্মকাণ্ড করেন। এই আদিদুর রহমানের নাম আপনারা কোথায় পাবে জানেন? আপনি চলে যান কেনেডি ফাউন্ডেশনের ওয়েবসাইটে। এই কেনেডি ফাউন্ডেশনের ওয়েবসাইটে এই ধরনের সোশ্যাল অ্যাক্টিভিস্টের ভূয়সী প্রশংসা করা হয়েছে। এখন বিশেষজ্ঞরা মনে করছেন এই $29 মিলিয়ন কিছু অংশ এই ধরনের আদিদুর রহমানের অধিকার নামক সংগঠনের মাধ্যমে ছাত্র জনতার মধ্যে স্প্রেড আউট করা হয়েছে। ইনি কিন্তু কেনেডি ফাউন্ডেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট। কোন কেনেডি ফাউন্ডেশন? যে কেনেডি ফাউন্ডেশনকে ফান্ডিং করেছিলেন মোহাম্মদ ইউনূসের সংস্থা। কোন কেনেডি ফাউন্ডেশন? যে কেনেডি ফাউন্ডেশন শেখ হাসিনার বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই কেনেডি ফাউন্ডেশন যারা কিনা কিছুদিন আগেও মোহাম্মদ ইউনূসকে রাজকীয় সংবর্ধনা দিয়েছিল আমেরিকায়। অর্থাৎ অনেক বড় চক্রান্ত, অনেক বড় ষড়যন্ত্র। সেকেন্ড যে নামটা উঠে আসে তার নাম হলো উপদেষ্টা রেজওয়ানা। অর্থাৎ এই ভদ্রমহিলার একটি যে এনজিও আছে, সেই এনজিওর নাম হলো বেলা। এই উপদেষ্টা দায়িত্ব নিয়ে কি করেছেন? সেন্ট মার্টিনসকে বন্ধ করে দিয়েছেন। আপনারা কি কোনোদিন প্রশ্ন করেছিলেন হঠাৎ করে সেন্ট মার্টিনস নিয়ে এই পরিবেশ দপ্তর বা বন দপ্তরের উপদেষ্টা হঠাৎ করে কেন নড়ে চড়ে বসলেন? অর্থাৎ 1971 সালের পর 2025-এ এসে কেন সেন্ট মার্টিনসকে রক্ষা করার জন্য এই উপদেষ্টা হঠাৎ করে যাত্রা বিভিন্ন কিছু পদক্ষেপ নিতে শুরু করলেন, এবং অবশেষে সেন্ট মার্টিনসকে তালাবন্ধ করে তিনি রেখে দিলেন। এই সেন্ট মার্টিনসই দখল করতে চেয়েছিলেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। এই রেজওয়ানা এবং বন্যার এই পার্টিকুলার সংস্থা বিপুল ফান্ডিং কিন্তু আমেরিকার থেকে নিয়ে আসে, এবং তারা কিন্তু সুকৌশলে ছাত্র জনতার মধ্যে এই টাকা বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করে এবং হাসিনাকে সরানোর জন্য চক্রান্ত করে। এই পার্টিকুলারলি উপদেষ্টা এবং মহিলা যিনি ভারতকে বিভিন্ন সময় হুমকি বা হুঁশিয়ারি দেন, তার কোন যোগ্যতায় তিনি বাংলাদেশের মন্ত্রী পদ মর্যাদায় উপদেষ্টা হলেন? তিনি মোহাম্মদ ইউনূসের পাতি কর্মচারী, এবং পাতি কর্মচারী হয়ে এখন বাংলাদেশের বন দপ্তরের উপদেষ্টা। আসলে উপদেষ্টা নয়, সেন্ট মার্টিনসকে নিয়ে যাবতীয় কার্যকলাপ কিন্তু এই পার্টিকুলারলি ভদ্রমহিলা করেছেন, এরকমই মনে করছে বিশেষজ্ঞ মহল। পরবর্তীকালে আরো একজনের নাম কিন্তু উঠে আসে, তার নাম হলো ডক্টর বদ্দুল আলম মজুমদার। আমেরিকায় হাঙ্গার প্রজেক্ট নামক একটি প্রজেক্ট চলে। সেই হাঙ্গার প্রজেক্টের একটা পার্ট বাংলাদেশে সুজন নামক একটা এনজিও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তদারকি করে। অর্থাৎ মার্কিন সংস্থার সাব একটা যদি সংগঠন বলেন, সেই সুজন এর সর্বাধিনায়ক বা সর্বময় কর্তার নাম হলো ডক্টর বদ্দুল আলম মজুমদার। সেখানেও কিন্তু কিছু টাকা যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ এই 3টে নামেই আপনারা থেমে থাকবেন না, আমি আরো 4-5টা নাম পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব। তাহলেই আপনারা বুঝবেন এটা অনেক বড় একটা র্যাকেট, যে র্যাকেট কিন্তু সামলাতে পারলেন না শেখ হাসিনা, যা মোদি কিন্তু পেরেছিলেন। কারণ মোদির যেরকম গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটি বিভিন্ন ক্ষেত্রে বিজেপি পেরেছে, তা কিন্তু শেখ হাসিনা বুঝতেই পারেননি। হয়তো শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন বলে তিনি স্বীকার করেছিলেন তাকে সরাতে চায় কেউ বা কারা, কিন্তু গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটিতে টাকার কাছে কার্যত একটা সরকার, একটা দেশের স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে গেল। আজ ডোনাল্ড ট্রাম্প আপনাদের সামনে যে কথাগুলো বলেছেন তা হয়তো আপনাদের কাছে বিশ্বাসযোগ্য এখন মনে হচ্ছে, কিন্তু এই কথাগুলোর পিছনে যে তথ্য লুকিয়ে আছে, বাংলাদেশ সরকারের যদি ক্ষমতা থাকে এই তথ্যের পিছনে ইনভেস্টিগেশন অবিলম্বে শুরু করুন। আমি লিখে দিচ্ছি, এই ইউএসএইড নিয়ে তদন্ত করার ক্ষমতা
বাংলাদেশ সরকারের নেই, এবং যদিও তদন্ত তারা করেন, এই তদন্ত কখনোই নিউট্রাল ইনভেস্টিগেশন হবে না। কারণ এই তদন্তে যদি দোষী সাব্যস্ত করা হয় তাহলে সকলের আগে ফাঁসিতে চড়তে হবে মোহাম্মদ ইউনূসকে, কারণ তিনি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক মানে ষড়যন্ত্র করেছেন, যার কিন্তু কোনো ক্ষমা নেই। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।